আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে সদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা শেয়ার বাজার বা স্টক মার্কেটের একদম বেসিক বা প্রাথমিক ধারণা নিয়ে অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করব। আমাদের আজকের পর্বের মূল বিষয় হল আইডিয়া থেকে আইপিও বা ফ্রম আইডিয়া টু আইপিও। আপনারা অনেকেই হয়তো প্রতিনিয়ত খবরের কাগজে বা টিভিতে শেয়ার বাজারের নাম শুনেছেন, কিন্তু এটি আসলে কিভাবে কাজ করে তা হয়তো পুরোপুরি জানেন না। আজ আমরা ধাপে ধাপে খুব সাধারণ ও বাস্তব জীবনের উদাহরণ দিয়ে জানব কিভাবে একটি ছোট্ট আইডিয়া থেকে শুরু হয়ে একটি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। চলুন শেয়ার বাজারের এই দারুণ ও রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বোঝার আগে আমাদের প্রথমেই খুব ভালোভাবে জানতে হবে স্টক বা শেয়ার আসলে কি। খুব সহজ এবং সাধারণ ভাষায় বলতে গেলে স্টক হল কোনো একটি নির্দিষ্ট কোম্পানির মালিকানার একটি ছোট অংশ। ধরুন একটি সম্পূর্ণ কোম্পানির মোট ১০০টি শেয়ার আছে, আর আপনি আপনার টাকা দিয়ে তার মধ্যে ১০টি শেয়ার কিনেছেন। এর সহজ অর্থ হল আপনি ওই সম্পূর্ণ কোম্পানির ১০% একজন গর্বিত মালিক। কোম্পানির ব্যবসা যখন ধীরে ধীরে বাড়ে এবং লাভ হয়, তখন স্বাভাবিকভাবেই আপনার কেনা শেয়ারের দামও বাড়ে। আর যখন ব্যবসায় ক্ষতি হয়, তখন শেয়ারের দামও কমে যায়। অর্থাৎ শেয়ার কেনা মানে শুধুমাত্র কোনো জায়গায় টাকা বিনিয়োগ করা নয়, বরং সেই কোম্পানির লাভ লোকসান এবং ভালো মন্দের সরাসরি অংশীদার হওয়া। এবার চলুন আমরা একটি কোম্পানির একদম শুরুর গল্পে ফিরে যাই, যাকে আমরা বলতে পারি ফেজ 1, দি আইডিয়া এবং প্রমোটার। পৃথিবীর যে কোনো বড় কোম্পানির শুরুই হয় একটি সাধারণ মানুষের সাধারণ একটি আইডিয়া থেকে। ধরুন ১০ জন বন্ধু মিলে একটি নতুন কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নিল, যার নাম তারা দিল লেটস ইমপ্রুভ বা লেট ইমপ্রুভ। এই যে ১০ জন বন্ধু মিলে নিজেদের ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে নতুন একটি ব্যবসাটি শুরু করার কথা ভাবলেন, শেয়ার বাজারের ভাষায় এদেরকেই বলা হয় প্রমোটার। এরাই হলেন যে কোনো কোম্পানির মূল উদ্যোক্তা, যারা কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আইডিয়াটিকে বাস্তবে রূপ দেন। কোম্পানি খোলার আইডিয়া তো তৈরি হলো, কিন্তু যে কোনো ব্যবসা শুরু করতে গেলেই তো প্রথমে টাকার প্রয়োজন হয়। আর এখান থেকেই শুরু হয় আমাদের ফেজ 2 বা ইনিশিয়াল ফান্ডিং বা প্রাথমিক মূলধনের জোগাড়। ওই ১০ জন বন্ধু মিলে নিজেদের জমানো টাকা এক জায়গায় করে কোম্পানির জন্য একটি প্রাথমিক ফান্ড তৈরি করার সিদ্ধান্ত নিলেন। ধরুন ১০ জন বন্ধুর প্রত্যেকে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করলেন। তাহলে ১০ জন মিলে কোম্পানির মোট প্রাথমিক মূলধন দাঁড়ালো ১ লক্ষ টাকা। এই ১ লক্ষ টাকা দিয়েই কোম্পানির প্রাথমিক কাজগুলো, যেমন অফিস ভাড়া নেওয়া বা লাইসেন্স করা ইত্যাদি শুরু হবে। এরপর আমাদের সামনে আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, ফেস ভ্যালু। ফেস ভ্যালু হল কোম্পানির একদম শুরুর সময় প্রমোটাররা প্রতিটি শেয়ারের যে প্রাথমিক বা আসল মূল্য নির্ধারণ করেন। আমাদের উদাহরণে কোম্পানির প্রমোটাররা আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে তাদের কোম্পানির প্রতিটি শেয়ারের একটি বেস প্রাইস বা ফেস ভ্যালু হবে ১০ টাকা। এই ফেস ভ্যালুর বিষয়টি শেয়ার বাজারের জন্য এবং হিসাব নিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে কোম্পানি যখন তার লাভের অংশ বা ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়, তখন তা এই ১০ টাকা ফেস ভ্যালুর উপর ভিত্তি করেই হিসাব করা হয়। তাহলে এখন আমাদের লেটস ইমপ্রুভ কোম্পানির মোট শেয়ারের সংখ্যা কত হবে? এর গাণিতিক হিসাবটা কিন্তু খুবই সহজ। কোম্পানির মোট প্রাথমিক মূলধন হল ১ লক্ষ টাকা এবং প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। সুতরাং ১ লক্ষ টাকাকে ১০ দিয়ে ভাগ করলে আমরা ফলাফল পাই ১০,০০০। অর্থাৎ লেটস ইমপ্রুভ কোম্পানির মোট শেয়ারের সংখ্যা দাঁড়ালো ১০,০০০টি। যেহেতু ১০ জন বন্ধু সমানভাবে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করেছেন, তাই প্রত্যেকে এই ১০,০০০ শেয়ারের মধ্যে ১,০০০টি করে শেয়ারের মালিক হবেন। এখন প্রশ্ন হল, প্রমোটাররা যে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করলেন এবং ১,০০০ শেয়ারের মালিক হলেন, তার আইনি প্রমাণ কি? আর ঠিক এখানেই আসে শেয়ার সার্টিফিকেটের ধারণা। আগেকার দিনে যখন ইন্টারনেট ছিল না, তখন কোম্পানি তার বিনিয়োগকারীদের প্রমাণস্বরূপ একটি কাগজের সার্টিফিকেট দিত। এই সার্টিফিকেটে কোম্পানির নাম, শেয়ার হোল্ডারের নাম, শেয়ারের সংখ্যা এবং শেয়ারের ফেস ভ্যালু খুব সুন্দর করে লেখা থাকত। এটিই হল আপনার শেয়ারের মালিকানার চূড়ান্ত প্রমাণ। বর্তমানে অবশ্য কাগজের সার্টিফিকেটের বদলে সবকিছু ডিজিটাল হয়ে গেছে এবং তা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়। আমাদের উদাহরণে কোম্পানিটি এখন সরকারিভাবে নিবন্ধিত হয়েছে এবং এর নাম এখন লেটস ইমপ্রুভ প্রাইভেট লিমিটেড। অর্থাৎ লেটস ইমপ্রুভ প্রাইভেট লিমিটেড নামের শেষে প্রাইভেট শব্দটি থাকার অর্থ হল এটি একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। কারণ এই কোম্পানির সম্পূর্ণ মালিকানা শুধুমাত্র ওই ১০ জন প্রমোটারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাইরের কোনো সাধারণ মানুষ বা পাবলিক চাইলেই এখন এই কোম্পানির শেয়ার কিনতে বা বেচতে পারবেন না।
আমাদের দেশের ছোট বা মাঝারি কোম্পানিগুলো সাধারণত এভাবেই প্রাইভেট লিমিটেড হিসেবেই তাদের দীর্ঘ ব্যবসায়িক যাত্রা শুরু করে থাকে। চলুন ধরে নিই লেটস ইমপ্রুভ কোম্পানির ব্যবসা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তারা বাজারে বেশ ভালো লাভ করছে। এখন তারা তাদের এই সফর ব্যবসাকে শুধুমাত্র একটি শহরে সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী সম্প্রসারণ করতে চায়। নতুন শহরে নতুন অফিস নেওয়া, নতুন কর্মী নিয়োগ করা বা নতুন প্রোডাক্ট বাজারে আনার জন্য তাদের এখন অনেক বেশি টাকার প্রয়োজন। কিন্তু প্রমোটারদের নিজেদের কাছে আর কোনো টাকা অবশিষ্ট নেই। তখন তারা কি করবে? কোম্পানিকে তখন নতুন বড় বিনিয়োগকারীর খোঁজ করতে হয়, যারা কোম্পানির কিছু শেয়ারের মালিকানার বিনিময়ে বড় ফান্ড বা মূলধন দিতে রাজি হবেন। বড় ফান্ডের আশায় কোম্পানি তখন প্রাইভেট ইনভেস্টর, এঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটালিস্টসদের কাছে ছুটে যায়। এই বড় বিনিয়োগকারীরা কোম্পানির বর্তমান লাভজনক অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা খুব ভালোভাবে বিশ্লেষণ করেন। সব ঠিক থাকলে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেন এবং এর বিনিময়ে কোম্পানির কিছু শতাংশ শেয়ার কিনে নেন। এভাবেই কোম্পানি তাদের প্রয়োজনীয় বিশাল ফান্ড পেয়ে যায় এবং ব্যবসাকে আরও দ্রুত বড় করার সুযোগ পায়। কিন্তু এভাবে নতুন নতুন বিনিয়োগকারী বাড়াতে বাড়াতে কোম্পানি একসময় একটি আইনি বাধার সম্মুখীন হয়। আমাদের দেশের কোম্পানি আইন অনুযায়ী একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বিনিয়োগকারীর সংখ্যা কোনোভাবেই 200 জনের বেশি হতে পারবে না। ধরুন ফান্ড সংগ্রহ করতে করতে লেটস ইমপ্রুভ কোম্পানির বিনিয়োগকারীর সংখ্যা 190 বা 195 জন ছাড়িয়ে গেল। এদিকে তাদের ব্যবসা আরও বড় করার জন্য এখন হয়তো 100 কোটি টাকার মতো বিশাল অঙ্কের মূলধনের প্রয়োজন হল। এখন কিন্তু তারা আইন অনুযায়ী 200 জনের বেশি বিনিয়োগকারী নিতে পারবেন না। তাহলে এই বিশাল ফান্ডের সমাধান কোথায় পাওয়া যাবে? কোম্পানি এখন কি করবে? এই আইনি বাধা থেকেই শুরু হয় আমাদের ফেজ 4 পাবলিক মার্কেটে প্রবেশ, এন্টারিং দ্য পাবলিক মার্কেট। 200 জনের সীমা পার করে বিশাল অঙ্কের ফান্ড সংগ্রহ করার একমাত্র আইনি উপায় হল সাধারণ মানুষের কাছে বা পাবলিকের কাছে সরাসরি যাওয়া এবং স্টক মার্কেট বা শেয়ার বাজারে প্রবেশ করা। কোম্পানিকে তখন প্রাইভেট থেকে পাবলিক মার্কেটে প্রবেশের একটি বড় সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ কোম্পানির দরজা সাধারণ বিনিয়োগকারীদের জন্য চিরতরে খুলে দিতে হয়, যাতে আপনার আমার মতো যে কেউ খুব সহজে এই কোম্পানিতে টাকা বিনিয়োগ করতে পারে। ফান্ডের জন্য সাধারণ মানুষের কাছে প্রথমবার কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়ার এই প্রক্রিয়াটিকেই শেয়ার বাজারের ভাষায় বলা হয় আইপিও। আইপিও এর পূর্ণরূপ হল ইনিশিয়াল পাবলিক অফারিং। এই শব্দটিকে ভাঙলে আমরা পাই ইনিশিয়াল মানে একেবারে প্রথমবার, পাবলিক মানে সাধারণ জনগণ এবং অফার মানে প্রস্তাব দেওয়া। অর্থাৎ যখন কোনো প্রাইভেট কোম্পানি মূলধন সংগ্রহের জন্য প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রির আনুষ্ঠানিক প্রস্তাব দেয়, তখন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই আমরা আইপিও বলে থাকি। আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে আসার পর কোম্পানির কাঠামোগত একটি বড় পরিবর্তন হয়। কোম্পানিটি তখন আর প্রাইভেট থাকে না। আমাদের সেই 10 জন বন্ধুর লেটস ইমপ্রুভ প্রাইভেট লিমিটেড তখন কাগজে কলমে হয়ে যায় লেটস ইমপ্রুভ পাবলিক লিমিটেড। এখন আপনি নিজের মোবাইল থেকেই খুব সহজেই এই কোম্পানির শেয়ার কিনতে বা বেচতে পারবেন। কোম্পানিটি এখন সম্পূর্ণভাবে পাবলিক বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভিডিওর শেষ পর্যায়ে এসে চলুন পুরো যাত্রার একটি সারসংক্ষেপ বা দ্য বিগ পিকচার এক নজরে দেখে নিই। প্রথমে একটি সাধারণ আইডিয়া থেকে প্রমোটররা ব্যবসা শুরু করেন। তারা প্রাথমিক ফান্ড দেন এবং ফেস ভ্যালু নির্ধারণ করে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেন। যখন ব্যবসা বড় হয় এবং 200 জনের বেশি বিনিয়োগকারী ও বিশাল ফান্ডের প্রয়োজন হয়, তখন তারা আইপিও এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আসে। আর এভাবেই একটি ছোট কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। আশা করি শেয়ার বাজারের এই মূল ভিত্তিটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।